জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনীতিবিদ এবং জনগণ নিবেশ, এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আর দলটিকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে সারা দেশে এনসিপি বিক্ষোভ পালন করবে বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের পথে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশকে যারা ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছে, বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল থেকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তাদের পুনর্বাসন ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে দেশে রক্তের বন্যা বইবে, 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্রের রাজনীতি করবে বলে দাবি করে কোনোভাবেই তাদের পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে একমত পোষণ করেন বক্তারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমাদেরকে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ভাইরা, আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মানেই কসাই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাদ জুমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এমন মন্তব্য করেন শিক্ষার্থীরা। তারা বলেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন শিক্ষার্থীদের প্রতিবাদ চলবে। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। এর আগে জুমার নামাজ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে বাহাদুর শাহ পার্কের চারিদিকে মিছিল করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। সুতরাং যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দাবি না মানলে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাইয়ের মতো আবারও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। বিচারের আগে আওয়ামী লীগের নাম নিশানা দেশের মানুষ বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের মানুষের রক্তের উপর দিয়ে যেতে হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ যারা মতিঝিলের শাপলা চত্বরে ও জুলাইয়ের গণহত্যা চালিয়েছে তাদের বিচার
দ্রুত কার্যকর করতে হবে। দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টে ইসরায়েলের প্রবেশ করা যাবে না বার্তা পুনর্বহাল এবং প্রধান উপদেষ্টাকে ইসরায়েলের সহযোগী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান মামুনুল হক। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। রক্ত দেব, জীবন দেব। খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার ডিসপেন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনতিবিলম্বে তা কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সন্ধ্যায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কাজীর দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ছাত্র নেতারা বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যত চেষ্টাই করা হোক, ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের মতো তা প্রতিহত করবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবি জানান তারা। দাবি না মানা হলে তাদের পরিণত আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যাকারী যে আওয়ামী লীগ রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠন যে হত্যাকাণ্ড চালিয়েছে, তার এই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা চাই যে আওয়ামী লীগ কোনোভাবে আবার রিফর্ম বা পুনর্বাসন হতে পারবে না। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্র জনতা আবার আওয়াজ তুলছে। আমরা ছাত্র জনতা আছি, থাকবো এবং আমাদের ভাই বোনদের রক্ত বৃথা যেতে দিব না। দরকার হলে আমাদের লাশের উপর দিয়ে যাবেন যদি আওয়ামী লীগ পুনর্বাসন করতে হয়। আমাদের জীবন যতদিন বেঁচে থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন আওয়ামী লীগ পুনর্বাসন করতে আমরা দিব না। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদেশের জনগণ আর আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না বলে ফেসবুকে দেয়া এক পোস্টে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 24-এর 36 জুলাই অর্জিত নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। জামায়াতের আমির আরও লেখেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার। এছাড়া 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন সহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছরের জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে। তবে যারা অপরাধের সাথে জড়িত নন, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। শুক্রবার সকালে উত্তরায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সময় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরায়েলকে আদালতের মুখোমুখি করতে ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা। এছাড়া চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলে হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এদিকে ফিলিস্তিনে
গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির। একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। যারা সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে তারা রাজনৈতিক চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সংস্কার কখনো শেষ হয় না, এটি চলমান প্রক্রিয়া। বিগত ১.৫ দশকে তরুণরা ভোট দিতে পারেনি, তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না হলে কোনো সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগ দিয়ে নয়, বাস্তববাদী হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। এ সময় কথা ও কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দীর্ঘ ১.৫ দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় ৩.৫ কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। পরিবর্তন বা সংস্কার দরকার, নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ, এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশন চত্বরে এক গণ ইফতার কর্মসূচিতে একথা বলেন তিনি। ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপি কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তির সংখ্যার অধিকার আছে, রাজনীতির অধিকার আছে। তবে আওয়ামী লীগে যারা অপরাধ করছে তাদের বিচার অবস্থান করতে হবে। আওয়ামী লীগ স্বাস্থ্য দল হিসেবে কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তাদের বিচার তো সেটাই আমরা চাচ্ছি। খুনি হাসিনা ও তার দলের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। তাই আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে সর্বশক্তি দিয়ে রুখে দেওয়া হবে। শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া এবং ইফতার অনুষ্ঠানে একথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আমরা এটা কোনোদিনও হতে দিব না, এবং আমরা যে কোনো মূল্যে এই তাদেরকে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হোক। নির্বাচনের জন্য পাগল একটি দল আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আগামীকালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন। চট্টগ্রাম নগরীর কুসুমবাগে ব্যানার লাগানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 8টায় নগরীর জিইসি মোড়ে ব্যানার লাগানো নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
এক পর্যায়ে জিইসি মোড়ের পাশে কুসুমবাগ আবাসিকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত 7 জন আহত হন। পরে খুলশী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাস করে গুলি আওয়াজ হওয়ার পরে আমি পিছনে ফিরে দেখলাম, দেখি তো উনি এভাবে, আমরা সামনে ছিলাম, উনি সবার পিছে ছিল, ওরা পিছনের থেকে গুলি টুস করে গুলি করছে, পরে ও এভাবে ধরে বসে গেছে। আমরা ইফতার করে যখন নামাজ পড়ে এখানে মোড়ে যখন দাঁড়িয়ে রয়েছি, একটা মিছিল ঢুকছে, ঢুকার পরে দিয়ে তারা আরো পাতারি কি করছে, উপরের দিকে খালি গুলি করতেছে আর যারে পাইতেছে তারা ছুরি মারতেছে। ঈদ শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে কথা কাটাকাটি হয়, এ থেকে ঘটনার সূত্রপাত। এখানে আমরা এসে যেটা খবর পেলাম যে 2 জন গুলিবিদ্ধ আছে আর একজন বোধহয় ছুরিকাঘাতে আছে, মেডিকেলে আছে। তো ওখানে আমাদের অফিসার ফোর্স পাঠিয়েছি আমরা, ওখান থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। এদিকে লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 9টার দিকে রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করাকে কেন্দ্র করে 2 দিন আগে রায়গঞ্জ বাজারে বাসেত হাওলাদার ও মিজান গ্রুপের সমর্থকরা পাল্টাপাল্টি মিছিল করে। এর জেরে শুক্রবার রাতে মিজানের সমর্থকরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। $20 বিলিয়ন ম্যাগনেটিক কয়েনের লোভ দেখিয়ে 1 কোটি 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বলেন, ম্যাগনেটিক কয়েন নিয়ে একটি চক্র বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 19,50,000 টাকার নগদ অর্থ, 50 লাখ টাকার চেক ও 4টি ম্যাগনেটিক কয়েন জব্দ করে আদাবর থানা পুলিশ। পুলিশ জানায়, চক্রটি মানুষকে লোভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। বাদী এই কয়েন, ম্যাগনেটিক কয়েন যেটি, এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে রায়পুরার চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে 2টি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন এবং বাশার। তারা দুজনেই সালাম গ্রুপের সদস্য। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে ওই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষ সামসু মেম্বার গ্রুপ বাধা দিলে 2 গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় আমিন ও বাশার নামে ওই 2 যুবক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাটোরের বড়াই গ্রামের নোয়াপাড়ায় মসজিদের জমি নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নাজিম উদ্দিন নামে এক বিএনপি নেতা ছুরিঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় 2 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মসজিদের জমি নিয়ে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের সাথে বিরোধ দেখা দেয় স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের। শুক্রবার দুপুর 12টার দিকে নোয়াপাড়া গ্রামে এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মী ফারুকের ছুরিকাঘাতে নাজিম উদ্দিন সহ 3 জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহাঙ্গীর ও আরিফ নামে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত 1 জন ও আহত হয়েছে 6 জন। শুক্রবার দুপুর 2টার দিকে বনপাড়া হাটি কুমরুল
মহাসড়কের 10 নম্বর ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় নাটোর থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সেনাবাহিনীর এক সদস্য। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে আরও 6 জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতিম শিশুদের নিয়ে স্পেশাল চ্যারিটি ইফতারের আয়োজন করেছে মাস্তুল ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে গুলশানের সেলিব্রিটি কনভেনশন হলে এই ইফতার অংশ নেয় কয়েকশো এতিম শিশু ও দাতারা। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর AFM খালিদ হোসেন এমন মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সবাইকে জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করেন। বলেন, ধনীরা ঠিকমতো জাকাত দিলে দেশে কোনো দরিদ্র থাকবে না। এবার আন্তর্জাতিক খবর। ইরানকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইয়েমেনের হুতিদের সঙ্গে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দেওয়ার পর শুক্রবার তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরান কখনো কোনো দেশের সাথে সংঘাত বা যুদ্ধ শুরু করেনি। যদি কেউ বিদ্বেষ এবং যুদ্ধ শুরু করে তবে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে। এছাড়া ইয়েমেনের হুতিদের ইরানের প্রক্সি বাহিনী হিসাবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বড় ভুল করছে বলেও জানান খামেনি। বলেন, ইরানের প্রক্সি গোষ্ঠীর প্রয়োজন নেই। একদিন ঠিকই জঘন্য এবং বিকৃত ইহুদিবাদী শাসনের পরাজয় হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। آمریکایی و اروپایی و امثال اینها میکنن و اون این که مراکز مقاومت در منطقه رو اسمش میگذارن نیروهای نیابتی ایران। এদিকে হামাসের রকেটের পর হুতির মিসাইল হামলায় আবারও কাঁপল ইসরায়েল। বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনি 2 হাইপারসনিক মিসাইলের মাধ্যমে চালানো এই হামলায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। গোষ্ঠীটির মুখপাত্র জানান, ইসরায়েলের সামরিক স্থাপনা কেন্দ্র করে চালানো হয়েছে হামলা, যা সামনেও অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার হামলা চালায় হামাস ও হুথি। যদিও গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে চলছে স্থল অভিযান, গেল 3 দিনে IDF-এর হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 600 ফিলিস্তিনি। এদিকে ব্যর্থতার অভিযোগ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা, যার প্রতিবাদে নেতানিয়াহুর বাসভবন ঘিরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। 22 বছর ধরে ক্ষমতায় থাকায় এরদোয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেপ্তারের জেরে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে 2 দিন ধরে রাজপথে লাখো মানুষ। বিরোধীদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে মেয়র ইমামোলু ও তার দলকে সরিয়ে দিতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। জনসমাবেশে 4 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আঙ্কারা, ইজমির সহ দেশের জুড়ে প্রায় সব শহর ও বিশ্ববিদ্যালয়। ইমামুলুকে গ্রেপ্তারে বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া 2 দিনে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে তুর্কি প্রশাসন। নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে এবং বিরোধী মত দমনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমামুলুর গ্রেপ্তার অভিযোগ বিরোধীদের, যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছে তুর্কি প্রেসিডেন্ট। সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF-কে হটিয়ে প্রাসাদটি দখলে নেয় তারা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট ভবনে ঢুকে জয় উল্লাস করছেন তারা, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি RSF। 2023 সালের এপ্রিলে প্রেসিডেন্ট প্রাসাদ ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়েছিল RSF। তবে গেল কয়েক মাসে সুদানের একের পর এক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল নেয় দেশটির সেনাবাহিনী। এবার প্রেসিডেন্সিয়াল প্যালেস দখলের বিষয়টিকে অন্যতম বড় বিজয় বলছে সেনাবাহিনী। এখন খেলা প্রসঙ্গ।
এএফসি এশিয়ান কাপ 2027 বাছাইয়ের ভারত ম্যাচের জন্য শিলংয়ে প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4:30 থেকে ঘণ্টাখানেক চলেছে প্রথম দিনের অনুশীলন। নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলন করে টিম বাংলাদেশ। তবে অনুশীলনের ভেন্যু নিয়ে অসন্তুষ্ট ঝেড়েছে কোচ হ্যাভিয়ার ক্যাবেরার কণ্ঠে। অন্যদিকে শিলংয়ের আবহাওয়া বাংলাদেশ থেকে ভিন্ন হলেও সৌদি আরবে অনুশীলন করার সহায়ক হবে বলে ভাবছেন খেলোয়াড়রা। প্রথম দিন অনুশীলন শেষে কোচের আশা ট্রেনিং গ্রাউন্ডের সমস্যার সমাধান শীঘ্রই হবে। আর খেলোয়াড়দের চোখ ভারতের বিপক্ষে জয়ের দিকেই। Yeah, definitely. That's what we are trying to get at least 1 or 2 more days the main training venue, the main stadium for the training. So let's see. That's the manager job and the federation. Let's let them manage the situation. ভালো ফল বলতে এইমাত্র মানে এই সময়টা বুঝতেছি ইনশাল্লাহ আমাদেরকে জিততে হবে। না, আমরা অবভিয়াসলি এখন আসলে ওইদিকে ফোকাস দিতেছি না, কারণ আমাদের হচ্ছে মেইন ইন্টেনশনটা হচ্ছে এখন 25 তারিখ আমাদের ভালো করতে হবে। হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে, কারণ তার মতো প্লেয়ার আমাদের দলে আছে, এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন। তো আমরা চেষ্টা করবো সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে, তো তাকে একটা ভালো খেলা উপহার দেওয়ার। মোহামেডানের বিপক্ষে 216 রান তাড়ায় সেঞ্চুরি করেছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে দল হারায় এই মাইলফলক মূল্যহীন ডানহাতি এই ব্যাটারের কাছে। না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় সবসময় আমি বলি যে টিম ফার্স্ট। টিম না জিতলে আসলে এরকম অ্যাকশন আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না। ইভেনচুয়ালি এটা নিয়ে কোনো আসলে আমার কাছে মনে হয় শেয়ার করার কিছু আছে। অবভিয়াসলি ম্যাচটা জিততে পারলে হয়তো এই মোমেন্টটা অনেক ইম্পর্টেন্ট থাকতো। না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে এরকম টিম অবশ্যই সুপার লিগে কম্পিটিটর, তো আমার কাছে মনে হয় যে এখান থেকে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, এজ এ টিম হিসাবে আমরা ভালো পারফর্ম করতে চাই। এবং যেহেতু এখন নেক্সট 4টা ম্যাচ আছে, আমার কাছে মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খবর। শনিবার মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18 আসর। বাংলাদেশ সময় খেলা মাঠে গড়াবে রাত 8টায়। উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে গেলবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবে নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান। তবে দর্শকদের জন্য শঙ্কার তথ্য হলো আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কলকাতায় রাত 8টা থেকে 10টায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। প্রথম ম্যাচে ছাড়াও 25শে মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আয়োজকও ইডেন গার্ডেন্স। এবারের আসরে সব মিলিয়ে 13 ভেন্যুতে 78টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে আগামী 20 মে শুরু হবে নকআউট রাউন্ড। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। পাকিস্তান নিউজিল্যান্ড প্রসঙ্গ। অকল্যান্ডে সিরিজের তৃতীয় টি20তে নিউজিল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে 204 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে 24 বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। সফররতদের হয়ে শতক হাঁকিয়েছেন ওপেনার হাসান নওয়াজ। তার 45 বলে 150 রানের ইনিংসটিতে ছিল 10টি 4 ও 7টি 6-এর মার। তাকে সঙ্গ দেয়া অধিনায়ক সালমান আগা হাঁকিয়েছেন 50। 31 বলে 51 রান করে নওয়াজের সাথে অপরাজিত থাকেন এই ব্যাটার। তার আগে ওপেনিংয়ে নামা হারিস 20 বলে 41 রান করে সাজঘরে পথ ধরেন। এবার ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলের ম্যাচে শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মন্টেভিডিওতে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। 10 দলের বাছাই পর্বে শীর্ষে থেকে প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে আলবিসেলেস্তারা। 12 খেলায় 8 জয় ও 1 ড্রয়ে 25 পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা ব্রাজিলের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে আকাশী নীলরা। এরপরে উরুগুয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। একে তো উরুগুয়ের বিপক্ষে প্রথম দেখায় হারের মুখ দেখেছিল মেসিরা, আর ফিরতি লেগে পূর্ণ শক্তির দলকেই পাচ্ছে না আর্জেন্টাইন কোচ। চোটের কারণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে পাওলো দিবালাও ছিটকে গেছেন। খেলতে পারবেন না লাউতারো মার্টিনেজও, এমনকি ডিফেন্ডার গনজালো মন্তিয়াল ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও লিসান্দ্রো মার্টিনেজও নেই। খর্বশক্তির আর্জেন্টিনাকে হারাতে পারলে ব্রাজিলকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে উরুগুয়ে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।